আপনি পরিবেশের কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। নতুন নতুন তো পর্যটন কেন্দ্র আপনারা তৈরি করছেন বা করতে হচ্ছে বা জেগে উঠছে কখনো এভাবে। সেখানে যদি অবকাঠামোগত কোনো কাজ করতে হয়, তো সেই পরিবেশটাকে ঠিক রেখে পর্যটন সংক্রান্ত যে কালচার, অর্থাৎ অবস্থান বা পর্যটন স্পটটা আর কি, সেই অবকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দুটোকে সমন্বয় করে কোনো ক্ষতি যাতে না হয়, পরিবেশের ক্ষতি না হয়, এবং নতুন পর্যটন শিল্প, পর্যটন কেন্দ্র আনবার ক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন, কিভাবে, এটা একটু যদি। কারণ আসলে পরিবেশ না থাকলে আমাদের পর্যটন টিকে থাকবে না। কারণ আমি যদি সুন্দরবনকে নষ্ট করে ফেলি তাহলে তো আমার টুরিস্ট এখানে যাবে না। এই জন্য আমাদের মানে পরিবেশটা হলো আমাদের একদম ভাইটাল ইস্যু। পরিবেশ যত ভালো থাকবে আমাদের পর্যটকরা তাই যাবে। তবে ট্যুরিজমের ক্ষেত্রে একটা বলা হয় যে ট্যুরিজম ইজ এ ভিকটিম অ্যান্ড ভ্যাক্টর অফ ক্লাইমেট চেঞ্জ। তার কারণে কিছু ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশ নষ্ট হয়, আবার সেও পরিবেশ নষ্টকে ভিকটিম হয়। যেমন যত বেশি ট্যুরিস্ট যায়, যদি ট্যুরিস্টরা বেশি ক্যারিং ক্যাপাসিটি বাইরে চলে যায়, বহন ক্ষমতার বাইরে, তখন কিন্তু ওই প্রোডাক্টটা অ্যাট্রাকশন নষ্ট হয়ে যায়। পেট বোতল ফেলে, সিগারেট বার্ডস ফেলে, সে বিভিন্ন চিপসের প্যাকেট ফেলে। এইগুলা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য আপনি জানেন বাংলাদেশের যে পরিবেশ আইন আছে, পরিবেশ বিধিমালা আছে, সেগুলোকে মেনে কিন্তু আমাদের পর্যটন করি। সেখানে তো ইকো বান্ধব অ্যাক্টিভিটিস করি, এবং আমাদের বিভিন্ন অর্গানাইজেশন প্রাইভেট সেক্টর কিন্তু ইতিমধ্যেই ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম ডেভেলপমেন্টের কথা বলছে। যেমন আমাদের এটা বলতে যেমন চাচ্ছিলাম যে আপনারা ইকো পেয়ে গেলেন। কেয়ার ফাউন্ডেশন আছে, যেমন আমাদের মোস্তফা ভাই ইকো কেয়ার ফাউন্ডেশন নিয়ে সে কাজ করছে। আমরা সেখানে বৃক্ষরোপণ কাজ করি। বৃক্ষরোপণের মাধ্যমে যেমন সরকারের যে বলে যে 25 কোটি গাছ লাগাবে, এবং ইতিমধ্যে সেই সংস্থাটি আপনার গাছ লাগাচ্ছে। আমাদের অরুণিমা ইকো রিসোর্ট আছে, তার অনেকগুলো রিসোর্ট আছে ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। সেখানে টোটালি মানে কৃত্রিমতা কোনো ছোঁয়া নেই। আপনি সেখানে বাঁশ বেত দিয়ে সে ঘর করছে, আপনার সে পানিটা সেই ইকো লাইনের মাধ্যমে আসতেছে, বা আপনার পানি গরম করাটাও সেই মানে ন্যাচারালি হচ্ছে। এই যে মানে যে সার্ভিসগুলো মানে ইকো ফ্রেন্ডলি, সেখানে যে ময়লাটা হচ্ছে, ময়লাটা সে কুড়িয়ে নিয়ে কম্পোস্ট সার বানাচ্ছে, আবার সে সার থেকে অর্গানিক্যালি সে ফুড তৈরি করতেছে, আপনার বিভিন্ন শাকসবজি তৈরি করতেছে। এটা আবার টুরিস্টরা খুব পছন্দ করে, মানে অর্গানিক ওয়েতে যে খাবারটা। তো এইভাবে কিন্তু আমরা সার্কুলার ওয়েতে সাথে ইকো ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস করি, এবং টুরিস্টদেরকে আমি বলে দিই যে তোমরা সেখানে যেখানে যাবা, ইউ ক্যানট লিভ এনিথিং এবং ইউ ক্যানট টেক নাথিং। লিভ অনলি ইউর ফুটপ্রিন্ট, টেক অনলি মেমোরি। তুমি কিছুই ওখানে ফেলে আসতে পারবে না, শুধু পায়ের ছাপটা, আর কিছুই নিয়ে আসতে পারবে না, কোনো গাছের ডাল ছিঁড়বে না, শুধু মেমোরি নিয়ে আসবা। এইভাবে আমরা ডুজ অ্যান্ড ডোন্টস বলে রাখি টুরিস্টদেরকে। আচ্ছা, বলে রাখা তো, কিন্তু আমাদের তো মানুষ হিসেবে কিছু সীমাবদ্ধতা আছে। তো হয়তোবা অন্যান্য দেশের, মানে এটা খুব সম্মানের সাথেই বলা যায়, তাদের ক্ষেত্রে হয়তোবা খুব বেগ পেতে হয় না, কিন্তু আমাদের দেশের মানুষকে আসলে এইভাবে আপনি যা বললেন কন্ট্রোল করা সম্ভব হচ্ছে ইদানিং। জি, একটু মানে আমাদের দেশের মানুষদের এই জন্য অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করছি। হয়তো অনেকে না বুঝে না শুনে ধরেন একসাথে জটলা করে, এবং অনেক সময় দেখা যায় ওই অ্যাট্রাকশনে কিছু গাছপালার ক্ষতি করে, কিংবা দেখা যাচ্ছে তারা বেশি আগ্রহী, কিউরিয়াস, ধরেন বন্য প্রাণীকে খোঁচা দিল, বন্যপ্রাণী, এগুলো যাতে না করে এই জন্য মানে আগের থেকে তাদেরকে সতর্কতামূলক বিভিন্ন ধরনের আমরা ব্রুশিয়ার দিয়ে দেই, এবং লিফলেট দেই, তাদেরকে বিভিন্ন ধরনের মেসেজ দেই যে এগুলো করা যাবে, এগুলো করা যাবে না, কোনো বন্যপ্রাণীদের খাবার দেওয়া যাবে না, বন্যপ্রাণীদের ডিস্টার্ব করা যাবে না। এই জন্য আমরা যে সুন্দরবন ভ্রমণ নীতিমালা তৈরি করছি, সেখানে যখন পশু পাখিদের প্রজননের সময় আমরা টুরিস্টদেরকে নিয়ে যাই না, কারণ সেই সময় এবং পাখি যাতে একটা পাখি যাতে ডিস্টার্ব না হয়। যেমন সেন্ট মার্টিন দ্বীপে আমাদের এখন পর্যটক কর্মকাণ্ড বন্ধ আছে, কারণ সেন্ট মার্টিন দ্বীপকে আমাদের এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এরকম অনেকগুলো, যেমন নিঝুম দ্বীপে আমরা অল্টারনেটিভ নিঝুম দ্বীপকে আমরা নিয়েছি পর্যটক, সেখানে ইকো ফ্রেন্ডলি আবাসন তৈরি করতেছে, ইকো ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস তৈরি করতেছে। সেখানে আমাদের প্রায় 49 কোটি টাকা ব্যয় আমরা সেখানে কাজ করছি, একটা প্রকল্প আছে আমাদের আছে। যেমন কক্সবাজারে অনেক বেশি ট্যুরিস্ট যাতে গিয়ে বিচের ক্ষতি না করে, কারণ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া আছে অনেকগুলো, সেখানে যাতে পরিবেশের সমস্যা না হয়, যেন আমরা অল্টারনেটিভ ডেস্টিনেশন তৈরি করি, যে ট্যুরিস্ট যাতে করে একসাথে এক জায়গায় কনসেন্ট্রেশন না করে, বিকল্প যেমন আমাদের বাঁকখালী নদীর তীরে ক্রুশগুলো সেখানে আমরা তৈরি করছি। ইনানিতে ট্যুরিস্টদেরকে নিয়ে যাচ্ছি, শুধু কক্সবাজার না, শহর থেকে ইনানিতে নিয়ে যাচ্ছি, পাটোটেকে নিয়ে যাচ্ছি, টেকনাফে নিয়ে যাচ্ছি, যাতে করে টুরিস্টটা ডিসপার্স হতে পারে। আচ্ছা, এটাকে তাহলে আমরা বলতে পারি যে আপনার স্মার্ট পর্যটন, এক্স্যাক্টলি স্মার্ট বাংলাদেশের স্মার্ট আমাদের পর্যটন মানে এটা ইকো কি? ফ্রেন্ডলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের যে এসডিজি আছে, আপনি জানেন এসডিজি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 8.9, 12B এবং 14.7, এই তিনটা এসডিজি গোলের
ট্যুরিজম একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বলা আছে যে স্থানীয় যে আপনি যেটা বলেন যে কুটির শিল্প, পর্যটন, সংস্কৃতি এগুলো সংরক্ষণের কথা বলা আছে এসডিজি গোল 8.9 এবং বলা আছে তুমি এই যে সংরক্ষণের কি উদ্যোগ নিছো, আবার ভারতে বলা আছে এগুলো কিভাবে বাস্তবায়ন করবে সেটা বলতে হবে। আবার 14 ব্লু ইকোনমির কথা বলছে আপনার লাইফ বিলো ওয়াটার, সেখানে বলছে যে আমাদের ব্লু ইকোনমি ব্লু ট্যুরিজম, অর্থাৎ যে স্মল আইল্যান্ড স্টেটসগুলো আছে সেখানকার ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য আমরা কি করতে পারি এসডিজিকে অ্যালাইন করে সেই জন্য কর্মকাণ্ড আমাদেরকে বলা আছে। এই জন্য আমাদের এসডিজিগুলোর সাথে করে আমরা সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, সাস্টেনেবল ট্যুরিজমের কথা বলছি। সাস্টেনেবল ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের যে সাস্টেন ইকোনমি, সাস্টেনেবল ম্যান পাওয়ার সব কিছু সাস্টেন করতে হবে। অর্থাৎ মানুষ আজকে ইন্ডাস্ট্রিতে যুক্ত প্রতিদিন থাকলো না, সেটা হবে না। আবার একটা প্রোডাক্ট শুধু আমরা দেখে গেলাম, পরবর্তী জেনারেশন দেখতে পারলো না, সেটা হবে না। এই জন্য আমরা সেইভাবেই আমাদের পলিসি, যেটা আপনি বললেন, পলিসি এবং আইন এবং বিধি আমাদের সেভাবে তৈরি হচ্ছে, সেইভাবেই ইকো ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিসের উপর আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে অ্যালায়েন্সের কথা বললেন, এইটা বেসরকারি খাতের সাথে কিভাবে পরিকল্পনা আছে বা ইতিমধ্যেই কি হয়েছে সমন্বয় করাটা? জি জি, কঠিন প্রশ্ন। জি জি, কঠিন প্রশ্ন। বেসরকারি খাত আসলে আমরা চাই এখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট বেশি হোক। তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য কিছু বিষয় আমাদের মানে বুঝে দিতে হয় তাদেরকে। যেমন আমরা বলি যে তুমি করো, কিন্তু ইকোকে নষ্ট না করে, নেচারকে নষ্ট না করে। দেখা গেলো সে এত বেশি জমি নিছে, জমিতে দেখা গেলো সেখানে হয়তো নেচার ছিল, নেচারটা উজাড় হয়ে গেল, সেটা করা যাবে না। এই জন্য রিসোর্টগুলো এখন ইকো রিসোর্ট, সেটা ইকোলজির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর যেখানে ধরেন প্রাইভেট বড় 5 স্টার হোটেল তৈরি করছে, 3 স্টার হোটেল করছে, তারাও দেখা যাচ্ছে যে ট্যুরিজম যেহেতু নেচার বেসড, ট্যুরিজম মূলত নেচারকেই লালন করতে হবে, তারাও তা করছে। তাদেরকে আমাদের যে পরিবেশ আইন আছে, বিধি আছে, সেগুলো তাদের এনফোর্স করা হচ্ছে। কেউ যদি ভায়োলেট করে মোবাইল কোড করা হয়, মোবাইল কোডের মাধ্যমে তার জেল মানে জরিমানা বিধান রয়েছে। আপনি জানেন যে মানে যে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া যেখানে আছে, সেখানে যদি কেউ কোনো সে আইন ভায়োলেট করে যদি সে কোনো হোটেল মোটেল রিজোর্ট করে, তাহলে তার নিবন্ধন বাতিল করে দেয় আমরা, এবং তার রেজিস্ট্রেশন বাতিল করে, তার জরিমানা বিধান আছে। এইভাবে কিন্তু এনফোর্সমেন্ট করছে সরকার। এই যে এই সেক্টরে তো গবেষণা আছে, পরিসংখ্যান আছে, তো পরিসংখ্যান বিষয়ে যদি আমরা বলি যে এই পরিসংখ্যানের গুরুত্বটা আসলে কতটুকু এই পর্যটন শিল্পের ক্ষেত্রে? ধরা যাক কত বিদেশি পর্যটক আসছে সেটার একটা পরিসংখ্যান, কিংবা আমাদেরই আছে কত, সেখান থেকে আয় হচ্ছে কত, ওই যে কুটির যা যা একটু আগে বলা হলো, এটার একটা ডাটাবেস বা যেটা স্ট্যাটিস্টিক্যাল সার্ভে কিংবা সেইটা কতটুকু সহযোগিতা করছে, এবং এটার সাথে আপনাদের সমন্বয় বা এই বিষয়ে যদি আপনি। আমাদের স্ট্যাটিস্টিক্যাল বিষয়গুলো একটু স্কার্স, কিন্তু তারপরে আমরা যে বিদেশি টুরিস্টদের ইনকাম মানে ডাটাটা আমাদের যে ট্যুরিজম বোর্ড প্রতিষ্ঠান আছে, তারা পরিসংখ্যান ব্যুরো আছে, তার সাথে আমরা একসাথে কাজ করি। আমাদের 24 কি সাহায্য করছে আসলে? হ্যাঁ, না হচ্ছে, যেমন আমাদের 6,60,000 মতো বিদেশি পর্যটক এসেছে, কিন্তু ডোমেস্টিক টুরিস্ট 2 কোটির উপরে। আর আমাদের প্রায় $14 লক্ষ মতো আমাদের ইনকাম হয়েছে। আমরা আশা করি এখন যে একটা স্থির সময়, আমাদের কোভিড পরবর্তী সময় বিভিন্ন সময়ের কারণে আমরা আসলে বিদেশি পর্যটক দুইভাবে ইনভাইট করতে পারিনি, এখন আসতেছে। এখন আমরা মনে করি যে এটা আরও দ্বিগুণ হবে, আমাদের ধরেন $30 লক্ষ মতো ইনকাম হবে, আমাদের পর্যটক 10 লক্ষ ছেড়ে দেবে আশা করি। এবং অলরেডি আমরা বিভিন্ন পাচ্ছি, বিভিন্ন কোয়ারি পাচ্ছি, বিভিন্ন ধরনের প্যাকেজ অফার তারা নিচ্ছে আমাদের কাছ থেকে, এবং তারা আসবে এবং কনফার্ম বুকিংও করেছে অনেকে। বিশেষ করে আমাদের সারা বছরে আসে, শীতকালে তো আসেই, আমাদের বিভিন্ন সময় মনসুন দেখতে আসে। আমাদের মনসুন, বিশেষ করে জাপানিজ এবং কোরিয়ান টুরিস্টরা মনসুন দেখতে আসে। ইউরোপিয়ান টুরিস্টরা সাধারণত উইন্টারটা পছন্দ করে, শীত আমাদের আর্কিওলজি এবং সুন্দরবনটা দেখতে চায়। সেখানেও বিশেষ করে আমাদের পাহাড়পুর মস্তানগড়ে প্রায় 3 লক্ষ বিদেশি পর্যটক যায় শুধু এই আর্কিওলজি সাইটগুলোতে। তো আমরা মনে করি যে গবেষণার ক্ষেত্রেও মানে বিভিন্ন আমরা গবেষকরা ইউনিভার্সিটি শিক্ষকদের সাহায্য নিয়ে থাকি এক্ষেত্রে। আচ্ছা। আপনাদেরকেও আমরা ইউনিভার্সিটি শিক্ষকদের কাজে লাগাই। আমরা বিভিন্ন ইউনিভার্সিটির তারা গবেষণাগুলো করে থাকে, আমাদের গবেষণা রিকমেন্ডেশন দিয়ে থাকে। যেমন আমরা কিছুদিন আগে বিডার সহায়তায়, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির সহায়তায় ঢাকা ইউনিভার্সিটির IBA কে দিয়ে আমরা একটা রিসার্চ করেছি আমাদের 3টা টুরিস্ট অ্যাট্রাকশনে। সেখানে তারা ভালো ভালো রিকমেন্ডেশন দিচ্ছে। এরকম আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গবেষক হিসাবে তরুণ গবেষকরা আসছে, তারা বিশেষ করে ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা বিভিন্ন থিসিস করে, আবার বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ট্যুরিজমে পড়াশোনা করে, তারাও দেখলাম থিসিসে তারা বিভিন্ন নিজেরাও প্রাইমারি ডাটা জেনারেট করে আমাদেরকে হেল্প করে, আবার তারা সেকেন্ডারি ডাটা দিয়েও কাজ করে এবং বিভিন্ন রিকমেন্ডেশন তৈরি করে। তবে ইন্টারেস্টিংলি এবং আমাদের খুব হেল্পফুল বিষয় হবে, আপনি জানেন যে UN ট্যুরিজম, এটা আগে UNWTO বলা হতো, আমাদের ফাদার অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন,
তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন হেল্প করে থাকে। তারা এখন ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট বলে একটা টুলস আমাদেরকে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে একদম মানে ট্যুরিস্টদের রিয়েল সিনারিটা তুলে ধরবে। যেমন একজন ট্যুরিস্ট সেই স্টার্ট করে এয়ারপোর্ট থেকে নেমে কিন্তু সে একটা মানে ক্যাব নেয় কিংবা একটা ট্রান্সপোর্ট ব্যবহার করে। তারপরে সে বিভিন্ন ইনফরমাল সেক্টরেও যেমন সে বিভিন্ন চা খায়, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে সে স্পেন্ড করে, সেটা আমাদের ডাটাবেজে আনতে পারি না। যখন ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, সেই হিসাবটা আমাদের কাছে চলে আসবে। তো এই জন্য সেটা আমাদের খুব হেল্পফুল হবে। আমরা ইতিমধ্যে কাজ করছি, আশা করি এটা মানে পরিসংখ্যান ব্যুরোর সাথে আমাদের মিনিস্ট্রির অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে। আশা করি আগামী অর্থবছর থেকে আমরা একটা কাজ করতে পারবো। আরেকটি বিষয়, এই পরিসংখ্যান থেকেই যদি আলাপটা আসে, আমাদের অবস্থানটা আসলে কেমন, মানে বিশ্বে আমাদের পর্যটন শিল্পের ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়ে আছি বা আদৌ আছি কিনা, পিছিয়ে আছি কিনা, মধ্যবর্তী অবস্থায় আছি কিনা, বা ডাটাবেস কি বলে, পরিসংখ্যান কি বলে? ডাটাবেসে যেটা হলো যে মানে টোটাল ডাটা তো আমরা পাই না, যে ডাটাবেস সেটা আমরা আসলে সার্কের কান্ট্রিগুলোর তুলনায় আমরা নিচের দিকে অলমোস্ট মানে নিচের দিকে, কিন্তু আমরা আশা করি যে মানে রিয়েল সিনারি যখন আমরা পাবো, মানে আমরা যখন টিএসএ বাস্তবায়ন করতে পারবো, এটা আসলে আমরা আসলে উপরে আমরা মিডলে চলে আসতে পারবো। এইটা একটা আমরা মনে করি। এই যে আলাপগুলো উঠেছে, আপনি বললেন যে জাপানিরা এই সময় আসে, আর্কিওলজিস্টরা আসেন গবেষণার ক্ষেত্রে। আমাদের তো সামনে ঈদ, তো ফেস্টিভ্যাল মুসলিম কান্ট্রি হিসেবে দুই ঈদ গুরুত্বপূর্ণ, এবং যেহেতু আমাদের সব ধর্মের মানুষ আমাদের পাশাপাশি অবস্থানেরই আছে, দুর্গাপূজা আরও অন্যান্য যারা আছে, বৌদ্ধদের বড়দিন, এই দিবসগুলোতে আসলে পর্যটন কেন্দ্রিক কোনো বাড়তি প্যাকেজ, বাড়তি অফার, সুবিধা, সেটা এই দেশের মানুষ হতে পারে, আমাদের পর্যটক হতে পারে, বাইরের পর্যটক হতে পারে, সেটার কোনো কিছু বলবেন কিনা, আদৌ সেটা হয় কিনা বা হচ্ছে কিনা, বা ভবিষ্যতে আরও কিছু করার পরিকল্পনা আছে কিনা? জি হয়, ঈদে মূলত ঈদ বাংলাদেশের টুরিস্ট সিজনের ভিতরে ঈদ একটা অন্যতম অনুষঙ্গ। ঈদে আমাদের প্রাইভেট ট্যুর অপারেটররা চমৎকার চমৎকার আয়োজন করে থাকে, আমরা প্যাকেজ দেয়। এই সময় আমরা মানে আমাদের নন রেসিডেন্স অফ বাংলাদেশ, যেটা এনআরবি, এদেরকে টার্গেট করি। তারা কিন্তু আসে, এবং বিশেষ করে সিলেট এবং চিটাগং এবং আমাদের যারা বিভিন্ন দেশে থাকে, সিঙ্গাপুরে থাকে, এরা কিন্তু আসে এবং তারা কিন্তু আমাদের বিভিন্ন এরিয়ায় বেড়াতে যায়, এবং তারা ওখানকার থেকে লোক নিয়ে আসে। এবং অনেক টুরিস্টরা, বিশেষ করে ইউরোপিয়ান টুরিস্টরা ঈদের সময় আমাদের আসে। অলরেডি আমাদের প্রাইভেট ট্যুর অপারেটর অনেক প্যাকেজ পেয়েছে। আর ঈদের সময় ধরেন আমাদের টুরিস্ট যে অ্যাট্রাকশনগুলো মানে ভরপুর থাকে আমাদের ডোমেস্টিক টুরিস্টের দ্বারা, এবং প্রচুর আয় হয়। আমাদের হোটেল মোটেলগুলো কিন্তু সেখানে তারা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, তাদের সাজসজ্জাগুলো নতুনভাবে তৈরি করে, তারা কমপ্লিমেন্টারি ট্রান্সপোর্টেশন দিয়ে থাকে, তারপরে তাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে থাকে, এবং তারা সমুদ্রে বিভিন্ন ধরনের ফেসিলিটি দিয়ে থাকে। এবং আমাদের যে জেলা পর্যটন উন্নয়ন কমিটি আছে ডিসির মাধ্যমে, তারাও কিন্তু সুবিধা দিয়ে থাকে, এবং স্মুথলি যাতে টুরিস্টরা আসা যাওয়া করতে পারে, সেখানে ধরেন বিভিন্ন ধরনের টুরিস্ট পুলিশ ডেপ্লয় করা থাকে। টুরিস্ট পুলিশটা হেল্প করে, তারা গাইডে কাজ করে। কোনো ট্যুরিস্ট যদি বিপদে পড়ে তাকে রেস্কিউ করে, কোনো ট্যুরিস্ট যদি কোনো পথ হারিয়ে ফেলে তাকে পথ দেখায়। তারা ইউনিফর্ম অবস্থা থাকে, ডিসগাইজড অবস্থা থাকে, ট্যুরিস্টদেরকে হেল্প করে থাকে, এবং বিদেশি ট্যুরিস্টদেরকেও তারা হেল্প করে থাকে। তবে পৃথিবীর সব দেশে ঈদকে কেন্দ্র করে ট্যুরিজমের একটা মৌসুম তৈরি, যেমন আপনার তুরস্ক, ইন্দোনেশিয়া, যে মুসলিম ফ্রেন্ডলি কান্ট্রিগুলোতে দেখবে ঈদে প্রচুর তাদের আয় হয়। তো আমরা সেটাকে টার্গেট করছি যাতে করে আমাদের প্রচুর আয় হয় এই ঈদগুলো কেন্দ্র করে। আচ্ছা, এই যে আপনি পুলিশদের ভূমিকার কথা বললেন, বাসে আলাদা কোনো সফটওয়্যার, আলাদা কোনো ব্যবস্থা আছে যে কেউ যদি অভিযোগ করতে চায়, বা অভিযোগ আসতে পারে, নানান সংকট সীমাবদ্ধতা তো থাকে, হতে পারে, সেক্ষেত্রে অভিযোগের কোনো সিস্টেম আছে কিনা, সেটা আপনাদের কাছে পৌঁছালো, এবং তার পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে, কিভাবে হয়? অভিযোগ আসছে ওভার টেলিফোনে এসে আমাদের মিনিস্ট্রি, আমাদের পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড, এমনকি আমাদের সংস্থার প্রধানগুলোতে সে রিচ করতে পারবে। ওয়েবসাইট আমাদের একটা অ্যাপসও আছে, এবং ট্যুরিস্ট পুলিশের অ্যাপস আছে, এবং সেখানের মাধ্যমে সে কমপ্লেন করতে, আমাদের জিআরএস আছে, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম আছে, সে জিআরএস এর মাধ্যমে সে কমপ্লেন লস করতে পারে। প্রত্যেকটা এটা একদম ম্যান্ডেটরি। এবং ট্যুরিস্ট যে কোনো জায়গায় আমাদের কমপ্লেন বক্স আছে, প্রত্যেকটা হোটেল মোটেলকে বলা হয়েছে যে কমপ্লেন বক্স রাখতে, অভিযোগ বাক্স রাখবে, এবং মিনিস্ট্রির যে জিআরএস আছে, আমাদের বিপিসি জিআরএস আছে, তার মাধ্যমে সে কমপ্লেন দিতে পারে। ইনস্ট্যান্টলি তাকে রিপ্লাই দেওয়া, এবং সে যদি কোনো প্রবলেমে পড়ে, প্রবলেম ফেস করে, সেটা সলিউশন করার চেষ্টা করে। সে যখনই যে কোনো প্রবলেম ফেস করবে, মোবাইলে মেসেজ দিতে পারে, জিআরএস এর মাধ্যমে সে দিতে পারে। পরিচ্ছন্নতা এসবের ক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে হয়েছে কিনা, বা আসলে আমাদের এটা যদি বলি, ভবিষ্যৎ
জনসচেতনতা বা চ্যালেঞ্জের ক্ষেত্রে পর্যটন শিল্প বা আপনি মহা ব্যবস্থাপক হিসেবে কি ভাবছেন সেটা কি পরিচ্ছন্নতা ভূমিকায় একটা আসতে পারে? ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের এই সরকার এবার নির্বাচন ইশতেহারও বলছে যে আমাদের পর্যটন কেন্দ্রগুলো প্রবেশদ্বার এগুলোতে এবং পর্যটন তো এলাকাগুলোতে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহে হ্যাঁ, একদিন পরিচ্ছন্নতার পরিচ্ছন্নতা অভিযান করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছে এবং তিনি 25 কোটি গাছ লাগানোর কথা বলছে। ইতিমধ্যে আমরাও প্রায় টার্গেট করছি 25,000 গাছ লাগাবো ইকো কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে। তো এরকম আমরাও গাছ লাগাচ্ছি এবং আমাদের যে হোটেল মোটেলগুলো আছে সেখানে যে আমাদের প্রচুর বৃক্ষরোপণ অভিযান আমরা শুরু করছি, কারণ আমাদের পরিবেশ রক্ষা করতে হবে এবং পরিষ্কার। আমাদের ট্রপিক্যাল কান্ট্রি, তো আমাদের ট্রপিক্যাল কান্ট্রি হওয়ার কারণে বিভিন্ন সময় আমাদের বিশেষ করে ডাস্টটা বেশি থাকে। তো এই ডাস্টগুলো কিন্তু গাছ লাগালে এবং আমাদের বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ছোট ছোট যে আমাদের ঘাস যেটা জি, আছে জি। কার্পেটিং, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা করে থাকি এবং ট্যুরিস্ট ভেহিকেলগুলো যাতে করে তারাও অনেক সময় বিভিন্ন ধরনের জার্মস এবং ডাস্ট ক্যারি করে, সেগুলোর জন্য আমরা আলাদা ওয়াশিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং ট্যুরিস্ট যাতে করে সে স্টারলাইজড হয়ে প্রবেশ করতে পারে সেরকম ব্যবস্থা করা হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এভরিহোয়ার। আচ্ছা, আমাদের যে সার্কভুক্ত দেশ তাদের তুলনায় কি আমাদের জিডিপি পর্যটন ক্ষেত্রে আর কি কম বা বেশি, বা আপনাদের ডাটাবেজে, আপনাদের গবেষণায়, আপনাদের অভিজ্ঞতায় কি এসছে? আমাদের সার্কভুক্ত কান্ট্রিগুলো ধরেন ইন্ডিয়া একটা হিউজ কান্ট্রি, তার তো প্রচুর টুরিস্ট, তাদের জিডিপি সাইজ বড় এবং কন্ট্রিবিউশন অনেক বেশি। তো মানে আপনার অন্যান্য কান্ট্রিগুলি ধরেন ভুটান, নেপাল, সেখানে প্রচুর টুরিস্ট যায়। তাদের হচ্ছে লেংথ অফ স্টেটা বেশি। লেংথ অফ স্টে বেশি থাকার কারণে মানে টুরিস্টদের পার্কে মানে পার প্যাক্স যেটা স্পেন্ডিং সেটাও বেশি। আমরা মানে ইন টার্মস অফ অ্যারাইভাল, ইন টার্মস অফ ইনকাম, এক্সপেন্ডিচার, টুরিস্ট এক্সপেন্ডিচারের নিচের দিকে আছে। তবে আমাদের যে বললাম যে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট যদি আমরা বাস্তব করতে পারি, এটা আসলে উপর দিকে উঠবে। কারণ আসলে আমাদের এখানে যে বিজনেস ট্যুরিস্ট আসে তারা কিন্তু প্রচুর স্পেন্ড করে, সেটা আমাদের ডাটাবেজে নিয়ে আসতে পারি না। যেমন একজন সে গার্মেন্টস বায়ার হোক, বাট হি ইজ এ ট্যুরিস্ট অ্যাকর্ডিং টু দ্য UNWTO ডেফিনেশন। সে যখন আসে সে কিন্তু আমার সেবা করে থাকে, সে হোটেলে থাকে, সে বিভিন্ন ফুড খায়, সে ট্যুরিস্ট। তো ওই ডাটাবেসটা, ওই তার স্পেন্ডিংটা আমরা আমাদের নিয়ে আসতে হবে, তাহলে আমরা মনে করি যে আমাদের এটা আরও উপর দিকে উঠবে, সেটিসফ্যাক্টরি অবস্থা যে হবে। আহ, আসলে অনুষ্ঠানটাই তো প্রশ্ন উত্তর, প্রশ্ন এবং উত্তরটাই বেশি শুনতে চাই। একটা প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে যদি হয়, আমরা আসলে সাধারণ নাগরিকরা এই পর্যটন খাতে কি ভূমিকা রাখতে পারি, কি সহযোগিতা আপনাদেরকে করতে পারি, এটা যদি একটু বলতেন। জি, আসলে সাধারণ নাগরিকরা কিন্তু পর্যটনের প্রাণ, কারণ তারাই রিয়েল স্টেক হোল্ডার। কারণ পর্যটকরা দেখা যাচ্ছে তাদের সে সচেতন হলে কিন্তু সে কিন্তু টুরিস্ট অ্যাট্রাকশন সেভ করে। যেমন আপনার পাহাড়পুরের দুই পাশে দুইটা গ্রাম আছে, একটা মালঞ্চ আর হচ্ছে গোয়ালাবিটা গ্রাম। সে মানুষগুলো কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে এই পাহাড়পুরকে রক্ষা করার জন্য এবং তারা কিন্তু অনেক জনসাধারণ, তারা কিন্তু অনেক সচেতন, তারা কমিউনিটি বেসড লিডার তৈরি করছে, কমিউনিটি বেসড অর্গানাইজেশন তৈরি করে কিন্তু তারা টুরিস্ট প্রোটেকশন করছে এবং সাধারণ মানুষ যত বেশি ঘুরতে যাবে, ডোমেস্টিক টুরিস্ট হিসাবে তারা ঘুরতে যাবে, তাহলে বিদেশি টুরিস্ট আসবে এবং তারা নিজেরাই যদি সচেতন থাকে, তার নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে, যে সে প্যাট বোতলটা ফেলবে না, পলিথিনের সিঙ্গল ইউজ প্লাস্টিক ইউজ করবে না, তারপরে চিপসের প্যাকেট ফেলবে না, যেখানে থুতু ফেলবে না, তাহলে আমার টুরিস্ট অ্যাট্রাকশনগুলো কিন্তু সুন্দর থাকবে। তা আমি মনে করি যে জনসাধারণটা কিন্তু আসলে আমাদের ট্যুরিজম ডেভেলপমেন্টের একটা অন্যতম নিয়ামক এবং প্রধান স্টেক হোল্ডার। সার্বিকভাবে তাহলে আমরা আমরা যতটুকু জানতে পারলাম, পর্যটন শিল্পের কতগুলো সেক্টর এবং অন্যান্যদের সাথে যে সম্পর্ক, একটা নতুন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু আমরা বিগত দিনে গিয়েছি। তখন আসলে এটা মেনটেন করার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রেখেছিল পর্যটন শিল্প? আপনি সেই দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে, মহাব্যবস্থাপক হিসেবে যদি একটু ওটা আরেকবার শেয়ার করতে। আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি। একটা ট্রানজিশন পিরিয়ড গিয়েছে, দেশের রাজনীতি, পট পরিবর্তন ইত্যাদি। ওই সময়টা আসলে কতটুকু কি বেগ পেতে হয়েছিল বা কি পরিস্থিতিটা ছিল? যে পর্যটন আসলে মানে খুব ভেরি ডেলিকেট একটা ইন্ডাস্ট্রি। ধরেন যে কোনো পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকলে পর্যটক আসলে আসে না, বিদেশি পর্যটক আসে না। পলিটিক্যাল স্টেবিলিটি একটা দরকার। আচ্ছা, ঠিক আছে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। প্রশ্নোত্তর অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে আমি ধন্যবাদ। আহসান ইমাম বিদায় নিয়ে নিচ্ছি এবং আপনি যদি একটু কিছু বলে শেষ করে দিতেন। থ্যাংক ইউ। আমি বলি যে ঈদ আসছে, সবাই ঘুরতে বেরোবেন এবং দেশে ঘুরুন, স্বদেশকে জানুন, তাহলে নিজের দেশপ্রেম উদ্বুদ্ধ হবেন এবং দেশের পর্যটন শিল্প রক্ষার জন্য আপনাদের দায়িত্ব আছে। আমি মনে করি যে প্রত্যেকটি পর্যটন কেন্দ্র ভিজিট করবেন এবং রক্ষার জন্য আপনার দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ।